বৃষ্টি উজানের ঢল কমায় নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি। তবে এখনও দুই জেলায় পানিবন্দী ৩২ লাখ মানুষ। এদিকে গোমতীর পানি বিপদসীমার নিচে থাকলেও ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করতে থাকায় এখনও তলিয়ে কুমিল্লার ১৪ উপজেলা। ফেনীর বেশভাগ অংশের পানি নেমে গেলেও দুর্গত এলাকায় খাবার পানি ও ওষুধের তীব্র সংকট। পেরিয়ে গেছে ৮ দিন, কুমিল্লায় এখনও গ্রামের পর গ্রাম বন্যার পানিতে তলিয়ে। এখনও অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ। নৌকা দেখলে অনেকে জানাচ্ছেন উদ্ধারের আকুতি। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১৪টি বন্যা আক্রান্ত। নাঙ্গলকোট, বুড়িচং, লাকসা, মনোহরগঞ্জ, ১৪ গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যন্ত অনেক এলাকায় ত্রাণ না পৌঁছানোয় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট বাড়ছে। কেউ তো আসে ত্রাণ দিয়ে যায়, খাবার পানি দিয়ে যায়, খাবার পানি কইমা যায়, কিন্তু রান্না করতে গেলে চাল ধুইতে পারিতেছি না। বন্যার্তদের খুবই বাজে অবস্থা, বিশেষ করে বৃদ্ধ বা শিশুদেরকে নিয়েই তাদের বেশি সমস্যা পড়তেছে। এদিকে পানি নামায় ধীর গতিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুর্ভোগে ৮ উপজেলার ২২ লাখ মানুষ। একই অবস্থা লক্ষ্মীপুরেও। ৫ উপজেলার ১০ লাখ মানুষের ভোগান্তি উঠেছে চরমে। এর মধ্যে দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছেন। মাথার উপরে পানি বাড়িতে, খাওয়া দাওয়া অশান্তি, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট ভোগ করতেছি আমরা। পানি কমতির যে এটা আমরা এখনো স্বাভাবিকভাবে দেখতে পারতেছি না। রাস্তাতে আমাদের ৮ থেকে উপরে বেশি আরো পানি। ফেনী শহরতলির বেশ কয়েকটি এলাকা ও দাগনভূঞা, রাজাপুর এলাকা থেকে বন্যার পানি এখনও নামেনি। এদিকে বন্যা পরিস্থিতিতে রোগের প্রাদুর্ভাব বাড়ায় ভিড় বেড়েছে হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পগুলোতে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শতাধিক গ্রাম ৯ দিন ধরে তলিয়ে। দুর্গতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রত্যেকটা এলাকায় কম বেশি ত্রাণ গেছে। যে সকল এলাকায় ত্রাণ যায়নি সেগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করছি এবং যারা ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতেছেন তাদেরকে সে সকল এলাকার তথ্য জানাচ্ছে এবং তারা ত্রাণ নিয়ে সে সকল দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাওয়াদিঘি, করাউয়া ও হাকালুকি হাওর অঞ্চলে এখনও পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় খাবার ও সুপেয় পানির সংকটের মধ্যেই ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগবালাইও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা কবলিত দেশের ১১ জেলায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছেন প্রায় ১১ লাখ পরিবার। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসব মৃত্যু পানিতে ডোবা ছাড়াও বিদ্যুৎ স্পর্শ ও সাপের কামড়ে হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৭, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন রয়েছে। এছাড়া মৌলভীবাজারে নিখোঁজ আছেন ১ জন। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪,৮০,৪৬৩ জন। দুর্গতদের চিকিৎসায় ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রায় ৬ কোটি টাকা অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি তো নামতে শুরু করেছে, ত্রাণ সামগ্রী পাওয়া নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? প্রশাসন সেটি কিভাবে সামাল দিচ্ছে? আসলে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আকাশের যে সূর্যের যেই জলবল সেটি কিন্তু দেখেছি রৌদ্র উঠেছে। এখন কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন স্থানে যেটি দেখেছি ঘুরে পানি নামছে, তবে পানি নামার যেই অবস্থা সেটি হলো ধীরগতিতে পানি নামছে। এতে করে যেই ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। আমি এখন যেখানে রয়েছি এটি যে এই খালে যে রহমতখালী যে নদীটা রয়েছে এই নদীর পাশে রয়েছে। এর পাশে কিন্তু এখন পর্যন্ত গতকাল থেকে এখন পর্যন্ত ১ থেকে ২ ইঞ্চি পানি কমেছে। অর্থাৎ যে হারে পানি কমেছে এভাবে কমতে থাকলে আগামী আরো ১৫ দিনও যে উন্নতির যে আশা সেটি আমরা দেখছি না, এমনটি এখানকার স্থানীয় এলাকাবাসী বলছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে প্রায় ৩ শতাধিক রহমতখালী, ডাকাতিয়া, বীরেন্দ্রখাল সহ বিভিন্ন খালের উপর যেই অবৈধভাবে মাছ চাষ করা হয়েছে বা বাঁধ দেওয়া হয়েছে সেগুলা এখন পর্যন্ত প্রায় ৩০০-র মতো বাঁধ তারা কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার কারণে কিন্তু যে পানি এখন নামতে শুরু করছে। আর এই বাঁধগুলো দেওয়ার কারণে পানি বিভিন্ন জায়গায় বাধা বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে মূলত পানি নামতে ধীর গতিতে পানি নামছে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তবে
যে মেঘনার যে নদী সেটি বিপদসীমার অনেক নিচে পানি রয়েছে, অর্থাৎ মেঘনায় পানি যদি এখান থেকে পানি দ্রুত গতিতে নামে তাহলে হয়তো বন্যার যে উন্নতি সেটি হবে। এর বাইরেও কিন্তু আমরা এখানকার এখন পর্যন্ত প্রায় যে 5টি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল 58টি ইউনিয়নে কিন্তু এখন পানির নিচে রয়েছে, অর্থাৎ 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আর এসব মানুষের যে দুর্ভোগ সেটি চরমে রয়েছে এখন পর্যন্ত অনেক এলাকায়, যেমন যে দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে চরগজারিয়া, বয়সছর এবং রামগতি কমলনগর সদরের যে জাউডগি, নলডগি এবং বসুদহিতা, জাদিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু যে মানুষ কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পায় না। তবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের যে অবস্থা, পর্যাপ্ত পরিমাণ ত্রাণের যে বিষয়টি সেটি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান যেটি জানিয়েছেন প্রায় 700 মেট্রিক টন তারা কিন্তু চাল ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন এবং নগদ 20 লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে অন্যান্য জায়গা থেকে যে ধরনের ত্রাণগুলো আসছে পর্যাপ্ত এসেছে, কিন্তু এগুলা আসলে সঠিকভাবে বন্টন করা হচ্ছে না, যে যার মতো করে আনছে এবং সেগুলো তারা বন্টন করছেন। এখানে আসার পরে আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট তারা কি করছেন, যে যখন এই ট্রাকে করে মালগুলো নিয়ে আসা হয় তখন তারা তাদের সুবিধা মতো জায়গায় তাদেরকে বুঝিয়ে অর্থাৎ নিয়ে দেয়। এক এক ব্যক্তি এক একবার অর্থাৎ কয়েকবার এই যে ত্রাণ পেয়েছেন, কিন্তু অন্য জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। তারা কিন্তু হাহাকার করছেন, তাদের যে খাদ্য থেকে শুরু করে তাদের অনেক পানিবন্দী থাকার কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে এমনটি বলেছেন। তবে আমরা এখানে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়ার সাথে কথা বলেছেন, তিনি বলছেন আগামীকালকের মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসন যে সব জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি তারা সেই সব জায়গায় কিন্তু তালিকা নিয়েছেন, সেই সমস্ত যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে, পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদের মধ্যে যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ দুর্ভোগ কিন্তু এখনো আছে, পানি যদিও নামে সেটি ধীরগতি, কিন্তু জি আব্বাস হোসেন আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, কোন কোন এলাকায় দুর্গতদের ভোগান্তি বেশি দেখছেন? আর বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন তাদের নিজ নিজ বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন কিনা? প্রথমত পানি অত্যন্ত ধীর গতিতে নামছে এবং পানি যখন বৃষ্টি হয় তখন 3 থেকে 4 ইঞ্চি পানি বেড়ে যায়, কিন্তু নামে যখন তখন হাফ ইঞ্চির বেশি নামে না, সর্বোচ্চ 1 ইঞ্চি নামে। তো আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ঝলমলে রোদ, এ কারণে আজকে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে অত্যন্ত ধীর লয়ে উন্নতি হচ্ছে। আমি যদি আমার পেছনে দেখাই, এখনো দেখতে পাচ্ছেন এটি জেলা শহরের একটি সড়ক। এই সড়কের আশপাশে কি পরিমাণ পানি, লোকজনের ভোগান্তি, মানুষকে সড়ক পার হতে হচ্ছে অনেক কষ্ট করে, দেখাই যাচ্ছে। এমন অবস্থা কিন্তু নোয়াখালীর 8 উপজেলার 7 পৌরসভা এবং 87টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে। আর হচ্ছে যত গ্রামের দিকে যাওয়া যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাবে, এই পরিস্থিতি আরো নাজুক, আরো ভয়াবহ। সেখানে অনেকেই আটকা পড়ে আছেন এখনো। আপনি জানতে চেয়েছিলেন আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরে যাচ্ছে কিনা। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরে যাওয়ার কোনো লক্ষণে নেই, উল্টা আশ্রয় কেন্দ্রে লোকজন এখনো আসতেছেন। আজকের তথ্য অনুযায়ী গতকালও যেখানে প্রায় 22,000 লোক আশ্রয় কেন্দ্রে ছিলেন, প্রায় 2 লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছিলেন, আজকে দেখানো হয়েছে প্রায় 3 লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তার মানে প্রতিদিনই আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা বাড়ছে এবং এটি সরকারি হিসেবে 3 লক্ষের মতো লোক আশ্রয় কেন্দ্রে উঠেছে। সরকারি ভাবে যে 1300 আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেগুলোতে, কিন্তু এর বাইরে আরো অসংখ্য আশ্রয় কেন্দ্র স্থানীয়ভাবে করা হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্থানীয় যে উঁচু দালানগুলো রয়েছে, ইভেন দোকানপাট, ইউনিয়ন পরিষদ, সব জায়গাতে জন উদ্যোগে অসংখ্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেগুলোতে অসংখ্য মানুষের ঠাঁই হয়েছে। এবং মানুষ কেন বাড়িঘরে ফিরে যাচ্ছে না, এর কারণ হচ্ছে আসলে বাড়িঘরে যাওয়ার মতো কোনো ব্যবস্থায় নেই। প্রথমত হচ্ছে বাড়িঘরের মধ্যে অনেক পানি জমে আছে, দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িঘরে যাওয়ার মতো যে পথঘাট সেটি দিয়ে হাঁটার কোনো অবস্থা নেই। নৌযান ছাড়া বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যাওয়াই যাচ্ছে না। যেসব পিচডালা রাস্তায় জীবনে 50 বছরও যে এলাকার লোকজন নৌকা দেখেনি, সেখানে এখন নৌকা ছাড়া হাঁটায় যাচ্ছে না, চলায় যায় না, চিন্তাই করা যায় না কোথাও যাবে। আমি যদি এখন দেখাই যে বাসাবাড়ি প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে পানি আর পানি, দোকানপাট সবকিছুর মধ্যে পানি এখনো। এটি হচ্ছে জেলা শহরের চিত্র, গ্রামের চিত্র আরো ভয়াবহ। প্রত্যেকটি রাস্তায় একেবারে বুক সমান পানি। এই যে শিশু, নারী অনেক কষ্ট করে রাস্তা পার হচ্ছেন।
প্রচন্ড পানি এবং ডুবে যাওয়ার মতো অবস্থা, দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে প্রায় জেলায় আমরা আমাদের বুলেটিনে বলেছি যদিও 8 জন, আমরা খবর পেয়েছি এই পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানিতে পড়ে এবং প্রতিদিনই পানিতে পড়ে কোথাও না কোথাও কোনো না কোনো শিশুর মৃত্যু হচ্ছে। এমন অস্বাভাবিক মৃত্যু, করুণ মৃত্যুর সবাইকে হাতছানি দিচ্ছে। মনে হচ্ছে যে জল চতুর্দিকে পানি আর পানি, যে কোনো মুহূর্তে পানিতে পড়ে। জি আবু নাসের, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ, চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা দেয়া অব্যাহত আছে। কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুর গ্রাম, নোয়াখালীর সীমান্তবর্তী গ্রামটি প্লাবিত গত 12 দিন ধরে। ঘরবাড়ি, ক্ষেত খামার সব জায়গায় থই থই পানি। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবগুলারে অসুস্থ হয়ে গেছে পানিবাহিত রোগের জন্য। ওরা সারাক্ষণ পানিতে থাকছে, ময়লা পানি, নোংরা পানি, চুলকাইতে হাত খালাই গেছে, পা খালাই গেছে। জেলার শেষ সীমানায় গ্রামটি হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ। 2-1টি সংগঠন খাবার দিলেও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত ওষুধ ও বিশুদ্ধ পানির জন্য বুক সমান পানি ঠেলে যেতে হচ্ছে দূর দূরান্তে। এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা যায়, একটু দিতে আছে, এগুলি নিয়ে কোনোরকম জীবন জীবিকা নির্ভর করতে আছি আমরা। বুক সমান পানি যেখানে মানুষ আসেই না, তো এখানে শুকনো খাবার যাই আসে, এখানে মেডিকেল টিমের একদমই অভাব। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দুর্গত এলাকায় পানিবাহিত রোগের পাশাপাশি আছে সাপে কাটার ভয়। তবে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও স্পিডবোট নৌকা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। প্রাদুর্ভাব দেখার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ডায়রিয়া। সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। আর সেকেন্ড থিং যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার পরেই পানিবাহিত যে রোগ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে চুলকানি যেটা হয় আর কি। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে অন্তত 80,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় রোগের প্রাদুর্ভাব নিয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রকোপ বেড়েছে, তো স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে? স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কুমিল্লার 17টি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতির কারণে তারা 270টি আলাদা টিম করেছে, যারা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে বন্যা দুর্গত মানুষদেরকে সেবা দিবে। তবে যেহেতু এখনো যোগাযোগ ব্যবস্থা সচল হয়নি, প্রত্যেকটি জায়গায় এখন দুর্গম, তারা বলছে যে সেখানে গিয়ে সেবা দিতে কিছুটা সময় লাগছে, কিন্তু তারপরও তারা তাদের স্বাস্থ্যকর্মীদের সেখানে পাঠানোর ব্যবস্থা করছে। আর অপরদিকে আমরা যদি একটু স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি জানিয়ে রাখি, যেহেতু কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা এখন বন্যাক্রান্ত, প্রায় 12.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এই মানুষ কিন্তু যখন পানি এখন বন্দী হয়েছে তখনও যেমন রোগাক্রান্ত হচ্ছে, তেমনি পানি সরে যাওয়ার সময় কিন্তু আরো বেশি রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। যেমন যদি আমি কুমিল্লার দক্ষিণের যে 4টি উপজেলা আছে, 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, ওই এলাকার পানি কিন্তু গত 12 দিন যাবৎ এক জায়গায় স্থির হয়ে আছে। পানি কমার কিন্তু কোনো লক্ষণ নেই। সেই এলাকার স্যানিটেশনের পানি, ড্রেনের পানি, টিউবওয়েলের পানি সব কিন্তু একাকার হয়ে গেছে, নদী নালা, খালবিল। তো সেখান থেকে মূলত দূষিত পানির অভাবে রোগ ছড়াচ্ছে। কারণ দূষিত পানির অভাবে আমরা জানি যে ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েডের মতো রোগ ছড়ায়। এইখানে কিন্তু আমরা দেখেছি যে লোকজন বলছে সেখানে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে মানুষ, কলেরাতে আক্রান্ত হচ্ছে। অপরদিকে সারাদিন পানিতে পড়ে থাকার কারণে বা যারা কাজকর্ম করেন তারা পানি দিয়ে হাঁটা চলাফেরা করার কারণে কিন্তু তারা চর্মরোগে আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্র স্কাইবিস রোগে আক্রান্ত রোগী কিন্তু আমরা পেয়েছি। অপরদিকে দাঁত, একজিমা রোগ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আর এই রোগগুলো যেহেতু ছোঁয়াচে, যারা আশ্রয়কেন্দ্রে থাকেন সেখানে যদি কেউ একবার আক্রান্ত হয় তাহলে কিন্তু পাশাপাশি যারা গাদাগাদি করে থাকছেন তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে যাবার একটি শঙ্কা রয়ে গেছে। তো প্রতিটি আশ্রয়কেন্দ্রে কিন্তু আলাদা মেডিকেল টিম রয়েছে, কিন্তু যারাই যখন যে রোগ আক্রান্ত
হচ্ছে তাদেরকে সেটি ডাক্তারের কাছে জানাতে হবে। আর কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ফজলে রাব্বির সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেডিকেল কলেজ হাসপাতালেও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, শিশুদের ঠান্ডাজনিত রোগ যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়ছে। আর তার বাড়ার কারণ হচ্ছে অনেকদিন যাবত এক এক জায়গায় পানিবন্দী হয়ে থাকা। তো এই বিষয়গুলো আসলে স্বাস্থ্য অধিদপ্তর মনিটরিং করছে, কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো স্বাস্থ্যসেবার যে সহায়তা সেটি কিন্তু এখনো গিয়ে পৌঁছাতে পারেনি, যদিও তারা বারবার বলছে যে দুর্গম এলাকাগুলোতে যেতে না পারার কারণে এই অবস্থা। আর যদি আমি ঔষধের কথা বলি, তারা জানিয়েছে যে পর্যাপ্ত ঔষধ মজুদ আছে, কিন্তু আমরা প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে পর্যন্ত দেখেছি সেসব এলাকায় কিন্তু জীবন রক্ষাকারী যেসব ঔষধ সেগুলো কিন্তু এখনো পৌঁছায়নি। চর্মরোগের জন্য যদি সেখানে ঔষধ বিলি করা যেত, কিংবা যেসব ঠান্ডার ঔষধ আছে সেগুলো যদি ঘরে ঘরে দেয়া যেত, চিকিৎসকের কাছে না যেতে পারলেও সাধারণ মানুষ কিন্তু পরামর্শ নিয়ে সেগুলো আসলে খেয়ে সুস্থ হতে পারত। তো সব মিলিয়ে বলা যায় যে এখন বন্যা কবলিত এলাকায় নতুন এক বিপদ, সেটি হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ নানান রোগে আক্রান্ত হয়। আর এই রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ বয়স্ক এবং শিশুরা। আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন অচল হয়ে আছে, কেউ যদি দুর্গত এলাকায় অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে আনাটাও অনেক বেশি দুষ্কর হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে স্বাস্থ্যসেবার যে টিমগুলো তাদেরকে অতি দ্রুত গতিতে বোট বা স্পিড বোট নিয়ে কিন্তু দুর্গত এলাকায় যাওয়ার জন্য আহ্বান করছেন পানিবন্দী মানুষজন। তো সব মিলিয়ে বলা যায় কুমিল্লার বন্যা এই পরিস্থিতিতে নতুন এক বিপদের আবির্ভাব, সেটি হচ্ছে ডায়রিয়া, চর্মরোগের মতো এই রোগগুলো। তো এই ছিল আমার কাছে মূলত কুমিল্লা থেকে বন্যায় স্বাস্থ্য ঝুঁকির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। সংকটে থাকা বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের উদ্ধার করে চিকিৎসা সহ নানা সহায়তা দিচ্ছে তারা। এমনকি প্রসূতি মায়ের থাকার ব্যবস্থা করা হচ্ছে তাদের আবাসিক হলে, যা প্রশংসিত হচ্ছে সবখানে। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের বাসিন্দা অন্তঃসত্ত্বা নার্গিস আক্তার। পরে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয় শিক্ষার্থীরা। সেখানে শনিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বাড়িতে পানিবন্দী আরেক অন্তঃসত্ত্বা বিবি আয়েশাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র ও পরে হাসপাতালে নিয়ে যান স্বেচ্ছাসেবকরা। কিন্তু হাসপাতাল ছাড়ার পর বিপাকে পড়েন থাকা নিয়ে। এই অবস্থায় তার মতো আরও ৩ প্রসূতি মায়ের আশ্রয় হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে। আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে, তারপরে আমরা আপুদেরকে ফোন দিয়েছি, আপুরা আমাদেরকে নিয়ে আসছিল। এখন আছি আলহামদুলিল্লাহ, আপুদের সহযোগিতায় অনেক ভালো আছি। বেবিও আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাক্তার, ওষুধ সবকিছু ওনারা খেয়াল রাখতেছে। ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আসলে জানে না। বন্যার শুরু থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। হেল্পলাইনে ফোন পেলেই প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন, এমনকি আশ্রয় কেন্দ্রেও পালা করে কাজ করছেন তারা। আমরা সেখানে আমাদের সবার মেয়েদের হলের পারমিশন নিয়ে আমরা মেয়েরা সবাই একসাথে হয়ে পরে মেয়েদেরকে এখানকার যারা প্রেগনেন্ট মহিলা ছিলেন ওনাদেরকে আমরা আমাদের হলে আমাদের জায়গায় থাকতে দিয়েছি। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে নিজস্ব তথ্য ভাণ্ডার তৈরির কাজও করছেন এই শিক্ষার্থীরা। পার্ক থেকে আমরা কিছু বোট নিয়ে এসেছিলাম, তারপরে আমরা কলাগাছের ভেলা বানিয়েছি। কলাগাছের ভেলা বানিয়ে যেভাবে যতটা পারা যায় আমরা তাদেরকে বন্যার আক্রান্ত স্থান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করেছি। এমন উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যায় বলে মনে করেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাবারের অভাবে বাঁশের কোড়ল খেয়ে জীবনযাপন করছেন বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমারের সীমানা ঘেঁষা 10টি পাড়ার মানুষ। গত বছর বন্যায় জুমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি তারা। বিষয়টি স্বীকার করে প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের থানচি উপজেলার মেনহাক পাড়া, বুলুপাড়া, তাংখোপাড়া সহ 10টি পাড়ায় প্রায় 64টি পরিবারের বসবাস। জুম চাষ থেকে পরিবারগুলোর খাদ্যের যোগান আসে। গত বছর জুলাইয়ে বন্যার কারণে জুমের ফলনের ক্ষতি হওয়ায় সারা বছরে খাদ্য উৎপাদন করতে পারেনি তারা। এতে করে ঘরে নেই কোনো ধান ও চাল, হাতে নেই কোনো টাকা। গত মে মাস থেকে খাদ্যের অভাবে বাঁশকরল খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, খুবই অসহায়, খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। 10 পাড়া খুব অভাব সমস্যা আছে। বাসক্রুন সিদ্ধ করে খায়,
খস্তা করে এটা থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেন, এলাকাটি দুর্গম হওয়ায় সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। আর জেলা প্রশাসন বলছে, খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোপাড়া, লিটরি, তারপর আছে আপনার হচ্ছে বুলুপাড়া, তাংখোয়াইপাড়া, এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। আমি এটা জানি, অবগত আছি। আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের 10টি পাড়ায় 3 শতাধিক মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি নিষ্কাশন না হওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বীরেন্দ্র খাল পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়। স্বেচ্ছাসেবীরা জানায়, রামগঞ্জ বাসস্ট্যান্ডের পিছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জায়গায় ময়লা ও বর্জ্য ফেলে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যায় পানি চলাচল স্বাভাবিক করতে তারা খালটি পরিষ্কারের উদ্যোগ নেয়। 5 দিন ধরে চলবে এই কার্যক্রম। এছাড়া ডাকাতিয়া ও রহমতখালী খালসহ প্রায় 2 শতাধিক খালের উপর থেকে বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বানভাসীদের সহায়তায় এগিয়ে এসেছে ময়মনসিংহের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। সকালে নগরীর শম্ভুগঞ্জের পল্লীতে স্থানীয় শিল্পীদের কাছে 50,000 টাকা সহায়তা দেন তারা। এর আগে স্থানীয় শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে তাদের কাছে সহযোগিতা চায়। জেলা তৃতীয় লিঙ্গের সংগঠনের নেতারা বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে তারা একদিনের আয়ের টাকা দান করছেন। বানভাসীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও। বন্যা হয়েছে যে ওখানে আমরা ওদের পাশে দাঁড়াইতে চাই, কিছুতেই ওদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের হিজড়া সবাই মিলে আমরা এটা আমাদের মা বাবা ভাই বোনদের কাছে দিয়েছি। যারা ময়মনসিংহ জেলার হিজড়া আছি, আমরা সবাই চেষ্টা করেছি যে আমরা হয়তো বা তাদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ হিসেবে। কুমিল্লায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে নেত্রকোনার আব্দুর রহমান জনকল্যাণ ফাউন্ডেশন। সকালে বুড়িচং উপজেলায় এ কার্যক্রম চালানো হয়। 15 জন স্বেচ্ছাসেবী ট্রলারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় প্রত্যন্ত অঞ্চলে দুর্গতদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। এছাড়া ট্রলার ও স্পিডবোট নিয়ে দুর্গত এলাকায় গর্ভবতী মহিলা, শিশু ও বৃদ্ধদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সমন্বয়ে জগৎপুর, রাজাপুর, হরিপুর সহ বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়িতে দিনব্যাপী বন্যার্তদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে দীঘিনালা উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা দেয় তারা। দীঘিনালা সেলা জোনের অধিনায়ক ওমর ফারুক জানান, বন্যা পরবর্তী বিভিন্ন রোগবালাই প্রতিরোধ সহ গাইনি, মেডিসিন ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শিশু, নারীসহ বিভিন্ন বয়সের কয়েকশো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসকদের সেবা ও ওষুধ পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষ। বন্যা নেমে যাওয়ার পরে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে, যার ফলে হচ্ছে বিশেষ করে পানিবাহিত রোগগুলো। তো এই সময় আসলে যেটা দরকার, মানুষের একটা প্রাইমারি চিকিৎসা, যেটা ডাক্তারি একটা সাপোর্ট দরকার। তো যার ফলশ্রুতিতে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা মেডিকেল ক্যাম্পেইন করার। নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার নিচতলায় অভিযান চালিয়ে কোনো মরদেহের সন্ধান মেলেনি। এছাড়া ভেঙে পড়ার ঝুঁকি থাকায় ভবনের উপরের অংশে অভিযান সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। সকালে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করেন বুয়েট সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক রাকিব হাসান ও ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক সহ একটি বিশেষজ্ঞ দল। তারা জানান, ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলার ছাদের অংশ ভেঙে পড়েছে, বাঁকা হয়ে পড়েছে বেশিরভাগ বিম। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে, যে কারণে উদ্ধার কাজ সম্ভব নয়। রোববার রাত 10:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। দীর্ঘ 21 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার ভোর থেকে দফায় দফায় আগুন জ্বলে ভবনটিতে। আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে, এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। বেসমেন্টটা চার্জ করা যাবে, এখানে হয়তো কম ঝুঁকিপূর্ণ। সেই আলোকে আমি আমার টিম সহ বেসমেন্টে প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজি
দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, প্রতিনিধি দল অভিযান চালিয়ে আর কি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, প্রতিনিধি দল এখানে এই গাজী টায়ারের যেই আগুনে পুড়ে যাওয়া যে ঝুঁকিপূর্ণ ভবনটি, তারা আসলে ফিজিক্যালি ফায়ার সার্ভিসের লোকজন এখানে যে উদ্ধার অভিযান, অর্থাৎ নিখোঁজের মরদেহ আছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা করতে পারছেন না। সেই কারণে কিন্তু এই প্রতিনিধি দল এসেছিল বিশেষজ্ঞরা। তারা মোটামুটি জানিয়েছেন যে এই ভবনের 4-5-6 তলা পর্যন্ত অনেকটা ছাদের অংশ এবং ভেঙে পড়েছে এবং পায়াগুলি কিন্তু বাঁকা হয়ে গেছে। অর্থাৎ এমনভাবে এত আগুনের তীব্রতা ছিল যে এখানে গিয়ে সশরীরে এখানে উদ্ধার অভিযান চালানো সম্ভব না। সেই বিষয়টি কিন্তু তারা পরিষ্কার জানিয়েছেন। এবং সকাল থেকে আমরা এই পর্যন্ত দেখেছি শুধু ফায়ার সার্ভিসের একটি টিম আছে এখানে, তারা কিছু অংশ আগুন আছে সেখানে শুধু পানি দিচ্ছে। সোজা কথা বলতে গেলে এখানে কিন্তু উদ্ধার অভিযান একেবারেই কম। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে নিখোঁজের পরিবার যারা আছে, আমরা বেশ কয়েকটি পরিবারকে দেখেছি এখানে। তারা গত 3 দিন যাবৎ তাদের আর্তনাদ, তাদের নিখোঁজদের উদ্ধারের জন্য তারা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে কোনোভাবে যখন তারা অন্তত লাশটা পায়নি। আমরা কিছুক্ষণ আগে 2টি পরিবারকে দেখেছি, তারা এই ভবনে উঠে দোতলা থেকে তারা মাটি সংগ্রহ করে নিয়ে গেছে যেন তারা তাদের পরিবারের নিখোঁজদের মরদেহ তারা গাইবি জানাজা করতে পারে। এমনটা কিন্তু নিহতের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। তারা সেই বিষয়ে তারা খুব প্রকাশ করেছেন যে আমাদের স্বজনদের মরদেহটুকু পেলাম না, আমরা মাটি নিয়ে সেটাকে অন্তত দাফন করার ব্যবস্থা করব, এমনটাই কিন্তু বলছেন। আর প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, তারা সার্বিকভাবে আমরা যেটা দেখেছি এখানে তারা তাদের একেবারে সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়েছেন। কিন্তু এই ভবনটি ঝুঁকিপূর্ণ হয় তারা এখানে কিন্তু সেই উদ্ধার অভিযান তারা চালাতে পারছেন না। তো সর্বশেষ তারা এখন পর্যন্ত শুধু এই পানি দিয়েই কাজ করছেন। এবং এখন সব রকমের যেই এখানে কিন্তু একেবারে শুধু একটি ফায়ার সার্ভিসের টিম ছাড়া আর কেউ এখানে নেই। তো এই ছিল এই এখানকার সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী বিক্ষোভে জহিরুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 জনকে। নিহতের ভাই বাবুল মিয়া বাদী হয়ে গতরাতে এই মামলাটি করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানিয়েছেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রতিহত করতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে মারা যান জহিরুল ইসলাম। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে 2 ছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছেন নিহতের স্বজনরা। বিভিন্ন স্থানে বন্যার পানি ওঠায় এবং সড়ক ভেঙে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। বন্যার শুরুতে রপ্তানি পণ্য পরিবহন কমে 3 ভাগের 1 ভাগে নেমে আসে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দ্রুত সংকট কাটার আশা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের 90 ভাগ পরিবহন হয় 21টি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 হাজার ট্রাকে এসব পণ্য পরিবহন করা হয়। কিন্তু বন্যার কারণে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ডিপোতে ট্রাকের সংখ্যা কমে নেমে যায় 600-তে। বন্যা শুরুর পর ডিপোতে ট্রাক আসা 3 ভাগের 1 ভাগ কমে যায়। রপ্তানি পণ্যের প্রবাহটা কিন্তু বন্যা শুরু হবার পরে প্রায় 1/3 নেমে গেছে এবং বন্যার দ্বিতীয় দিনে এটা প্রায় 600 বা 650 ট্রাক মাত্র আমরা রিসিভ করেছি। তারপর দিন আমরা 850 ট্রাক রিসিভ করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লা অংশে পানি ওঠায় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকা পড়ে পণ্যবাহী অসংখ্য যানবাহন। দেখা দেয় শ্রমিক সংকটও। চালকেরা তাদের পারিবারিক গন্তব্যস্থানে সবাই সহযোগিতা করার জন্য গাড়ি না চালাইয়া তারা তাদের বাড়িতে অবস্থান করার জন্য অবস্থান করেছে। পরিবহন সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহে হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা দিন দিলেও বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করে না, ইদার ডিসকাউন্টে যেতে হয় অথবা এয়ারফ্রেটে যেতে হয়। তো এই বিষয়টা আসলে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে গার্মেন্টস সেক্টরটা পড়ে গেছে।
বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ট্রাকের সংখ্যাও বাড়ছে। শিগগিরই পরিবহন সংকট কেটে যাওয়ার আশায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গতরাতে রাখাইন রাজ্যের মংরু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম থেকে শব্দ শুনতে পান স্থানীয়রা। টেকনাফের সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানিয়েছেন, সীমান্তের ওপারে গুলির শব্দে এপারও কেঁপে ওঠে। বেশ কিছুদিন গোলার শব্দ শোনা না গেলেও গতরাতে বিকট গুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ গত 14 আগস্ট আরাকান আর্মি হামলায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 13 সদস্য। তারা বিজিবির হেফাজতে আছেন। সুনামগঞ্জে জলমহল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে দিরাই উপজেলার বাংলাবাজার এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, মির্জাপুর গ্রামের লোকজন বাংলাবাজার এলাকার জলমহল দখলের চেষ্টা করে। এ সময় রফিনগর গ্রামের বাসিন্দারা তাদের বাধা দেয়। পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরের নলডাঙ্গায় শিশু ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন বাবু ও রইচউদ্দিন নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় 5 জনকে খালাস দেয় আদালত। মতালে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 2014 সালের 6 মে নলডাঙ্গার ভূষণগাছা গ্রামে নিজ ঘরে ধর্ষণ ও পরে হত্যার শিকার হয় এক শিশু। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তখন পুলিশ সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে। পরে আনোয়ার হোসেন বাবুর দেয়া তথ্য অনুযায়ী রইচউদ্দিন গ্রেপ্তার হন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ 7 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলে আদালত এই রায় দেয়। এছাড়া নড়াইল সদর উপজেলার সরাতলা গ্রামে আসিয়া বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী রনি শেখ সহ 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রাজশাহীর বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে জেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করে চিকিৎসকরা। বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে বক্তারা জানায়, গত বছরের 29 অক্টোবর রাতে রাজশাহীতে হত্যা করা হয় চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদকে। তাকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে বলে জানায় বক্তারা। তখন মামলা স্থগিত করতে এবং কোনো রকম চাপ তৈরি না করতে জেলার চিকিৎসকদের উপর প্রভাব বিস্তার করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।